তো চলো আজকে শুরু করা যাক ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের পার্থক্য থেকে। আগে বা বিগত দিনে যে ক্লাসগুলো ছিল সেখানে শুধু বলা হয়েছিল ডিএনএ আরএনএ এর পার্থক্য পর্যন্ত। তো ডিএনএ তৈরি হতে গেলে বা ক্রোমোজোম তৈরি হতে গেলে ক্রোমাটিন সূত্র লাগে। ক্রোমাটিন সূত্রের কটা অংশ এবং কিভাবে তারা কাজ করে, সব অংশ কি সক্রিয় ভূমিকা পালন করে, তার ভিত্তিতে আমরা ক্রোমাটিনকে দুই ভাগে ভাগ করেছি। কি কি আছে? ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন। তো যদি আমি একটা ক্রোমাটিনের ছবি আঁকি, এটা হচ্ছে ক্রোমাটিনের গাঢ় অংশ, দেখা পাচ্ছ যে গাঢ় ভাবে কুণ্ডলীকৃত হয়ে আছে, ঠিক আছে। আর এটা কম কুণ্ডলীকৃত এবং হালকা ভাবে আছে। তো যে অংশটা হালকা ভাবে আছে সেটাকে আমি কি বলবো? ইউক্রোমাটিন, ইউক্রোমাটিন। আর যে অংশটা গাঢ় ভাবে আছে সেটাকে আমরা কি বলবো? হেটেরোক্রোমাটিন। হেটেরো মানে অর্থাৎ অনেক কাছাকাছি অবস্থান করছে, ঠিক আছে। অনেকগুলো বস্তু যখন অবস্থান করে হেটেরো বলা হয়। তো হেটেরোক্রোমাটিন ওইভাবে মনে রাখবে, অনেক কিছু এর মধ্যে আছে। আর কি? ইউক্রোমাটিন কম কুণ্ডলীকৃত, দেখাই পাচ্ছ এখানে কম কুণ্ডলীকৃত। আর এদিকে হেটারোক্রোমাটিন কি? অধিক কুণ্ডলীকৃত হয়। হেটারোক্রোমাটিন অধিক কুণ্ডলীকৃত হয়। আবার ইউক্রোমাটিনের যদি সক্রিয়তা দেখতে চাই, ক্রসিং ওভার, যখন মিউসিসের ক্রসিং ওভার হয়, যেটার জন্য আমাদের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক প্লাস আমাদের ক্রোমোজোম সংখ্যাতে ভেরিয়েশন আসে, আস্তে আস্তে কোনো পরিবর্তন আসে, চেঞ্জ আসে। সেই চেঞ্জ যেটা আসে, সেই যে ক্রসিং ওভার মিউসিসে যেটা হয়, সেটাই অংশগ্রহণ কে করে? ইউক্রোমাটিন। ইউক্রোমাটিনের ভূমিকা কিন্তু ক্রসিং ওভারে অনেকটাই আছে। যদি ইউক্রোমাটিন না থাকতো ক্রসিং ওভারে এরকম ভেরিয়েশন আসতো না। যদি আমি সক্রিয়তা এদিকে দেখতে চাই, তাহলে এই ক্রসিং ওভারে অংশগ্রহণ করে না, মানে হেটেরোক্রোমাটিনের ক্রসিং ওভারে কোনো ভূমিকাই এখানে নেই। আবার রঞ্জিতকরণ কি আছে? ইন্টারফেস দশায় হালকা বর্ণ ধারণ করে। এবার তুমি ধরো একটা কাপড় হালকা ভাবে রেখেছো জড়িয়ে, হালকা ভাবে একটা সুতোর মাথায় কাপড় জড়িয়েছো, তো সেটা যদি রঙের মধ্যে ডোবাও সেটা বেশি রং হবে, না একটা লাঠি বা একটা সুতোটা বেশি গাঢ় করে জড়িয়ে রেখেছো সেটা বেশি গাঢ়ত্ব হবে, মানে বেশি কালার হবে, কোনটা হবে? যেটা হালকা সেটা কি হবে? হালকা বর্ণ ধারণ করবে। আর যেটা গাঢ় সেটা কি হবে? গাঢ় বর্ণ ধারণ করবে। তো বুঝতেই পারছো হেটারোক্রোমাটিনটা গাঢ় বর্ণ ধারণ করবে আর ইউক্রোমাটিনটা হালকা বর্ণ ধারণ করবে। এবার আসি প্রোটিন সংশ্লেষ। আমরা জানি যে আমাদের ডিএনএ প্রস্তুত থেকে শুরু করে সব কাজে আমাদের প্রোটিন কিন্তু লাগবেই। তো প্রোটিন সংশ্লেষে কে সাহায্য করছে? সেই ইউক্রোমাটিন। যে ইউক্রোমাটিন কিন্তু ক্রসিং ওভারে অংশগ্রহণ করেছিল, সেই ইউক্রোমাটিনই কিন্তু আরএনএ এবং প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। সেই দিক থেকে দেখতে গেলে হেটারোক্রোমাটিনে কিন্তু আরএনএ এবং প্রোটিন সংশ্লেষের কোনো ভূমিকা নেই, বা আরএনএ এবং প্রোটিন সংশ্লেষে অক্ষম হয়। আর কি? একটা ডিএনএ বা জিনের মধ্যে এই ইউক্রোমাটিনের পরিমাণ বেশি থাকে, প্রায় 90% ইউক্রোমাটিন থাকে, যেটা সক্রিয় ভূমিকা পালন করে। আর যদি 90% ইউক্রোমাটিন থাকে, তাহলে হেটারোক্রোমাটিন কত শতাংশ থাকবে? 10%। তো এই পয়েন্টটা আমি লিখে দিচ্ছি। কি কি আছে? যে এখানে 90% ইউক্রোমাটিন অবস্থান করে। কোথায় করে? ক্রোমাটিন বলতে পারো বা জিনোমেও বলতে পারো। এদিকে 10% হেটারো ক্রোমাটিন অবস্থান করে। কোথায়? জিনোমে। কোষ বিভাজন করতে গেলে কোষ বিভাজনের জন্য কিছু অঙ্গাণু আমাদেরকে সাহায্য করে, বা তাদের নির্দিষ্ট রকমের কাজ কোষ বিভাজন প্রক্রিয়াটাকে আরো দ্রুত বা সহজ করে দেয়। সেই অঙ্গাণুগুলোকে আমাদের পড়তে হবে এবং জানতে হবে। কি কি আছে তার মধ্যে? নিউক্লিয়াস আছে, সেন্ট্রোজোম আছে, রাইবোজোম আছে, মাইটোকন্ড্রিয়া আছে। তো সেগুলো আস্তে আস্তে আমরা একবার করে পড়ে নিচ্ছি। কি প্রথমে কি আছে? প্রথমে যদি ধরো তোমরা নিউক্লিয়াস, এক নম্বর কি আছে? নিউক্লিয়াস। সেই ছোট থেকে পড়ছো নিউক্লিয়াসকে কোষের কি বলে? মস্তিষ্ক বলে। কেন বলে? কারণ নিউক্লিয়াস সমস্ত কোষ অঙ্গাণুকে কি করে? পরিচালিত করে বা নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের একটা কোষ বিভাজন ঘটতে গেলে, কোষের মধ্যে যেহেতু কোষ বিভাজনটা আমি ঘটাবো, তাহলে সেটাকে কে নিয়ন্ত্রণ করবে? নিউক্লিয়াস তো নিয়ন্ত্রণ করবে। তাহলে নিউক্লিয়াসের ভূমিকা আছে। 2 নম্বর কি আমি লিখবো? 2 নম্বর লিখবো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের কাজ কি হবে? একটা সেন্ট্রোজোম কি করে? যখন কোষ বিভাজন হয় তখন বেম তন্তু গঠন করে, যে বেমের সাহায্যে
ক্রোমাটিড গুলো এক মেরু থেকে অপর প্রান্তের দিকে বা অপর মেরুর দিকে চলে যায়। তাহলে সেন্ট্রোমিয়ারের ভূমিকা আছে। সেন্ট্রোমিয়ার কিসে সাহায্য করে? বেম তন্তু গঠনে সাহায্য করে। বেম তন্তু গঠনে সাহায্য করে। আর কি কি আছে যদি তোমরা বলো যে রাইবোজোম, ঠিক আছে, রাইবোজোম আছে, রাইবোজোম। তো এখন থেকে এটা মনে রাখো, যতদিন পড়াশোনা করবে, রাইবোজোম যেখানেই থাকবে সেখানে আরএনএ এর গল্প আসবে। আরএনএ এর গল্প আসা মানে কি? প্রোটিন সংশ্লেষ হবে। তাহলে রাইবোজোমের প্রধান কি কাজ হবে? প্রোটিন সংশ্লেষ করা। কি করা? প্রোটিন সংশ্লেষ করা। এবার যদি ধরো মাইটোকন্ড্রিয়া, সবগুলোই তোমরা ক্লাস 8 এ পড়েছিলে, এবার সেগুলো একটু রিলেট করে নিতে হবে। কি আছে? মনে করে দেখো, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়। কেন বলা হয়? কারণ ওখানে এটিপি উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? এটিপি উৎপন্ন হয়। এবং এই এটিপি কিসে সাহায্য করে? আমাদের কোষে সমস্ত মেটাবলিজম বা সমস্ত প্রক্রিয়া, রিয়াকশন যেগুলো চলতে গেলে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তি কে প্রদান করে? এই এটিপি প্রদান করে। এটিপি কোথা থেকে পাবো? আমরা মাইটোকন্ড্রিয়া থেকে পাবো। সেজন্য কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। কোষ বিভাজনকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। তো সেটা আমি পরে আসছি, আগে আমাকে তাৎপর্য জানতে হবে। তাৎপর্যতে কি বলা হচ্ছে? কোষ বিভাজনের তাৎপর্য। কোষ বিভাজন করলে আমাদের কি সুবিধা হবে? কিসের জন্য কোষ বিভাজন প্রক্রিয়াটা দরকার? যেহেতু আমাদের কোষে কোষে হয়, তো হয় মানে এর কোনো একটা দরকার আছে, না হলে হতো না, এমনি এমনি তো হবে না। কি হবে? প্রথমে হচ্ছে বৃদ্ধি। কি আছে? বৃদ্ধি। যদি কোষ বিভাজন প্রক্রিয়া না থাকতো তাহলে আমাদের কিন্তু বৃদ্ধি ঘটতো না। আমরা জন্মাবার পর থেকে যেমন আমাদের আকার আকৃতি থাকতো, সেই আকার আকৃতি নিয়েই আমরা কিন্তু মারা যেতাম। আমাদের কিন্তু বৃদ্ধি হতো না যদি না আমাদের কোষ বিভাজন হতো। তাহলে বৃদ্ধিতে সাহায্য করে কি? কোষ বিভাজন। এবং কোষ বিভাজনের তাৎপর্যের মধ্যে কি আসবে? বৃদ্ধি। তাহলে কি? প্রাণীদের বৃদ্ধিতে সাহায্য করে। এবার তাৎপর্য, যদি কাজ আসে যে কোষ বিভাজন কেন হয় বা কি কাজ, তাও তুমি এটা লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। তারপরে কি আসছে? ক্ষয়পূরণ। ক্ষয়পূরণ। ক্ষয়পূরণ, যখন তোমাদের হাত পা কেটে যাবে বা অ্যাক্সিডেন্টে কিছু হয়ে গেল, তখন কি কি করতে হয় আমাদের? যদি কোষ বিভাজন প্রক্রিয়াটাকে দ্রুত করার জন্য আমাদেরকে নিউট্রিশন, প্রোটিন, ভালো ভালো করে খাবার খেতে বলে। কেন খেতে বলে? যাতে আমাদের কোষ বিভাজন প্রক্রিয়াটা দ্রুত হয়। যদি দ্রুত হয় তাহলে আমাদের এই ক্ষয়পূরণটাও দ্রুত হবে। কেন? কোষ বিভাজন যদি হয় তাহলে সেই কোষে কোষে শক্তি পৌঁছাবে, সেই কোষে কোষে নতুন কোষ তৈরি হবে, এবং নতুন কোষ তৈরি হলে সেলটা আবার রিপেয়ার হয়ে উঠবে, যেখানে কাটা অংশ ছিল সেটা আবার ভালো হয়ে উঠবে। তাহলে আমাদের ক্ষয়পূরণ করতেও সাহায্য করে। এরপর যদি আসি প্রজনন, ঠিক আছে, প্রজনন তো দরকার জীবনের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য। সে মানুষের বলো আর অন্যান্য প্রাণীর বলো, সমস্ত প্রাণীর প্রজনন দরকার। এবার প্রজনন অন্য একটা কোষ বিভাজন প্রক্রিয়ার সাথে যুক্ত, যেরকম মিওসিস প্রক্রিয়ার সাথে যুক্ত। মিওসিস বা অ্যামাইটোসিস প্রক্রিয়া তো কোষ মানে প্রজনন সম্পন্ন হয়। তো প্রজননও কিন্তু কোষ বিভাজনের একটা তাৎপর্যের মধ্যে পড়বে। প্রজনন, এই প্রজনন কি কি কাজে লাগে? যদি একটা মানুষ বা একটা প্রাণী, সেই প্রাণীটা মারা যায়, তাহলে তার তার বংশগতির মানে যে বৈশিষ্ট্য, সেটা তো আর নিয়ে যাওয়ার মতো কেউ নেই। তাহলে এই প্রজনন যদি সে করে, তাহলে তার একটা অপত্য তৈরি হবে। সেই অপত্য থেকে আমরা কি জানবো? যে হ্যাঁ, এরকম একটা প্রাণী ছিল, এরকম একটা আহ প্রাণী ছিল, যেটাকে আমরা বুঝতে পারবো যে না, এই প্রজননটা দরকার আছে। তাহলে ঠিক আছে। তো প্রজনন, কোষ বিভাজনের তাৎপর্যের মধ্যে বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং প্রজনন, এই 3টে পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই কোশ্চেনটা কিন্তু আসার চান্স আছে 2027 সালের মাধ্যমিকে। কোষ বিভাজনকে আমরা 3 ভাগে ভাগ করি। কি কি? অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ বিভাজন, মাইটোসিস বা স্বদেশ বিভাজন, মিওসিস বা রাশ বিভাজন। তো একটু আমি
ওভারভিউ দিয়ে রাখছি। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ বিভাজন, এখানে কোনো বেম তন্তু গঠন হয় না এবং ক্রোমোজোমের যে প্রক্রিয়াগুলো চলে সেগুলো হয় না, সরাসরি একটা কোষ থেকে দুটো কোষে বিভাজিত হয়। এগুলো কাদের হয়? নিম্ন শ্রেণীর প্রাণীদের হয়। ক্লামাইডোনাস, ভলভক্স, অ্যামিবা, এদের এইসব প্রাণীদের কি হয়? অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। মাইটোসিস বা স্বদেশ বিভাজন, এখানে স্বদেশ বা সমবিভাজন ঘটে এবং সমস্ত প্রক্রিয়াটাই, কোষ বিভাজনের যত রকম প্রক্রিয়া আছে সমস্ত প্রক্রিয়ায় কিন্তু এখানে সম্পন্ন হয়। এগুলো উন্নত শ্রেণীর প্রাণীদের দেহ মাতৃকোষে ঘটে। সবসময় লাইনটা মনে রাখবে, দেহ মাতৃকোষে কিন্তু মানে সোমাটিক সেলে মাইটোসিস বা স্বদেশ বিভাজন ঘটে। এরপরে আমি যদি চলে আসি, সেটা হচ্ছে মিওসিস বা হ্রাস বিভাজন। মিওসিস প্রক্রিয়া আমাদের জনন মাতৃকোষে ঘটে বা জার্ম সেলে ঘটে এবং উদ্ভিদদের কি হয়? রেণু মাতৃকোষে এই মিওসিস প্রক্রিয়া ঘটে। এটাকে হ্রাস বিভাজন এই কারণেই বলা হয়, কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়? ধ্রুবক থাকে এবং বিভাজন যেটা হয় সেখানে হ্রাস বিভাজন থাকে। অ্যামাইটোসিস প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় সেটা এবার আমরা দেখব। কি আছে অ্যামাইটোসিস? সংজ্ঞাতে কি বলা হচ্ছে? যে সরলতম প্রক্রিয়ায়, যে সরলতম প্রক্রিয়া, এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে যে কোন রকম কোষ বিভাজন সরল প্রক্রিয়ায় ঘটে। এটা একটা কিন্তু পয়েন্ট, সরল প্রক্রিয়ায়, কারণ এখানে কি হয়? এখানে কোনো নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে না। আচ্ছা, ক্রোমোজোম ও বেমতন্তু গঠন হয় না, তার মানে কি এই কাজগুলো করতে হচ্ছে না, মানে কি এই কোষ বিভাজন খুবই সরল। আর নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের জন্য বিভাজিত হয় একসাথে, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কি হয়? একসাথে বিভাজিত হয়, কোনো ঝামেলার দরকার নেই, হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। কাদের দিয়ে হবে এগুলো? ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়া। সোজা কথা, নিম্ন শ্রেণীর প্রাণীদের কিন্তু এই রকমের কোষ বিভাজন সম্পন্ন হয়। আর কি বৈশিষ্ট্য? বেমতন্তু ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে না, যেটা তোমরা সংজ্ঞায় পড়েছো সেটাই কিন্তু এই পয়েন্টের মধ্যে চলে আসবে, কি বেমতন্তু এবং নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে না। আর কি নিউক্লিয়াস বিভাজনে, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস, মনে রাখতে হবে। সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। একই সাথে ঘটে, মানে নিউক্লিয়াসের বিভাজন ও সাইটোপ্লাজমের বিভাজন কিন্তু একসাথে ঘটে, যেটা কিন্তু মিওসিস বা মাইটোসিসে কিন্তু এরকম কোনো হয় না, আলাদাভাবেই ঘটে। তো কিভাবে ঘটে, কোষ বিভাজনটা কিভাবে হয় সেটা একটু দেখে নাও। এ একটা সাইটোপ্লাজম, তার মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস, ঠিক আছে। এরপরে কি হবে? আস্তে আস্তে এটা একটা ডাম্বেল আকার ধারণ করবে, করে এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস হবে, ভাগ হবে। তারপরে কি হবে? পুরো ডাম্বেল আকারে চলে যাবে, এ একটা নিউক্লিয়াস, এ একটা নিউক্লিয়াস। এবারে কি হবে? পুরোপুরি ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এখানে যে বিভাজনগুলো ঘটছে, একদম এটা একটা কোষ, এই কোষ থেকে কি হচ্ছে? প্রথমে নিউক্লিয়াসের যে বিভাজনটা হলো, তারপরে কি হলো? এখন কিন্তু সাইটোপ্লাজম বিভাজিত হয়নি, তারপরে এই প্রক্রিয়াটা এলো, ডাম্বেল আকার ধারণ করলো। কি আকার? ডাম্বেল আকার। তারপরে কি হলো? এখানে ক্লিভেজ পদ্ধতি হলো, এখানে কিন্তু সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, নিউক্লিয়াস দুটো আলাদা হয়ে গেল। সোজা কথা 2n থেকে আমাদের কিন্তু কি হলো? এন, এন গঠিত হয়ে গেল, ঠিক আছে। বা 2n থেকে হোক আর যাই বলো তোমরা, কিন্তু এখান থেকে যে কোষ বিভাজনটা ঘটলো সেটা কিন্তু একদম প্রত্যক্ষ, কোনো ঝামেলা নেই, কোনো বেমতন্তু গঠন করতে হচ্ছে না, কোনো ক্রোমোজোম গঠন করতে হচ্ছে না। এইসব প্রক্রিয়া ছাড়াই কিন্তু এই অ্যামাইটোসিস প্রক্রিয়া চলে আসছে। অ্যামাইটোসিস কোথায় ঘটে বা কাদের দেহে ঘটে এটাও পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়া এছাড়া নিম্ন শ্রেণীর যত রকম প্রাণী আছে, ক্লামাইডোনাস, ভলভক্স, এগুলো কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়ার মধ্যে পড়বে। এবং অ্যামাইটোসিস প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় সেটাও কিন্তু একটুখানি দেখে রাখবে। এবার মাইটোসিস পড়বো। মাইটোসিস কি বলছে? যে জটিল, দেখো অ্যামাইটোসিস কিন্তু কি ছিল? সরল প্রক্রিয়া, এখানে কি আছে? জটিল প্রক্রিয়া এবং ধারাবাহিকভাবে ঘটে। কোন দেহ মাতৃকোষের কোথায় হচ্ছে? তাহলে দেহ মাতৃকোষে ঘটবে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ, সমসংখ্যক ক্রোমোজোম সহ দুটি অপত্য কোষ তৈরি করবে। কিরকম দুটি অপত্য কোষ? এই 2n আছে, এই 2n থেকে কি হবে? n, n। 2nটা কি? মাতৃকোষ, nটা কি হবে? অপত্য কোষ।
কাদের দেহ হবে? উন্নত প্রাণীর দেহ মাতৃকোষে। ভুল করেও কিন্তু কেউ রেণু মাতৃকোষ লিখবে না বা জনন মাতৃকোষ লিখবে না। আর উদ্ভিদের কোথায় হবে? কাণ্ড, মূল, মূলের অগ্রভাগে, বর্ধনশীল পাতায় এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া ঘটে। এরপরে আমরা যদি বৈশিষ্ট্যই চলে আসি, বৈশিষ্ট্যতে কি বলছে? একটি জনিত্রী, জনিত্র মানে 2n থেকে দুটি অপত্য কোষ কি হয়? n সৃষ্টি হয়। 2n থেকে nn সৃষ্টি হচ্ছে। 2 নম্বর কি বলছে? মাতৃকোষ বা জনিত্রী কোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়? সমান থাকে। এই সমান থাকার জন্য আমরা কি এই কোষ বিভাজনকে কি বলি? সমবিভাজন বলি, যেটা কিন্তু পরীক্ষায় আসে। সমবিভাজন বা সদৃশ বিভাজন। নেক্সট, এই প্রকার কোষ বিভাজন 4টি দশায় সম্পন্ন হয়। 4টি যে দশা, সেটা কার বিভাজন ঘটে? সেটা নিউক্লিয়াসের বিভাজন ঘটে। নিউক্লিয়াস বিভাজনেরই 4টি দশা। কি কি? সাইটোপ্লাজম বিভাজনের 4টি দশা নয়, কিন্তু নিউক্লিয়াস বিভাজনের 4টি দশা। কি কি আছে? প্রোফেজ আছে, মেটাফেজ আছে, অ্যানাফেজ আছে, টেলোফেজ আছে। আমরা পরের ভিডিওতে এইগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। তারপরে যেটা আছে, এরপরে কি হয়? যখনই নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে এই 4টি দশার মাধ্যমে, এরপরে কি হচ্ছে? সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে। আর এর প্রধান তাৎপর্য কি হবে? যেহেতু এটা দেহ মাতৃকোষে ঘটে, তাই এর প্রধান তাৎপর্য কি হবে? জীবদের বৃদ্ধি ও ক্ষয়পূরণ ঘটানো। মাইটোসিস পড়ার পরে এবার আমরা মিউসিস পড়বো। মিউসিসের সংজ্ঞাতে কি বলছে? যে বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোষ, ওটা মাইটোসিস কি ছিল? দেহ মাতৃকোষ। এখানে কি আছে? জনন মাতৃকোষের নিউক্লিয়াসটি প্রথমে হ্রাস বিভাজন ও পরে সমবিভাজন। প্রথমে কি হচ্ছে? হ্রাস বিভাজন ও প্রথমে সমবিভাজন পদ্ধতিতে পরপর দুবার বিভাজিত হয়ে জনন মাতৃকোষের অর্থাৎ 2n থেকে কি হয়? অর্ধেক হয়ে n সংখ্যক 4টি গ্যামেট উৎপন্ন করে। আর কাদের দেহে এগুলো ঘটবে? উন্নত প্রাণীর জনন মাতৃকোষে, ঠিক আছে, জনন কোষে বা জনন মাতৃকোষে। উদ্ভিদের রেণু মাতৃকোষে, মস ও ফান এদের রেণু মাতৃকোষ থাকে। আর উচ্চ শ্রেণীর উদ্ভিদদের কি থাকে? পরাগধানী ও পরাগ রেণুতে এই রকমের বা এই মিউসিস কোষ বিভাজন সম্পন্ন হয়। মিউসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য কি হতে পারে? প্রধানত জনন মাতৃকোষে ঘটে। আগেই বলেছি জনন মাতৃকোষ বা রেণু মাতৃকোষে ঘটবে। এই প্রক্রিয়ায় মাতৃকোষ 2n থেকে 4টি হ্যাপ্লয়েড অপত্য কোষ সৃষ্টি হয়। 2n থেকে 4টি হ্যাপ্লয়েড অপত্য কোষ সৃষ্টি হয় বলে একে কি বলা হয়? হ্রাস বিভাজন। একে কি বলা হয়? হ্রাস বিভাজন বলা হয়। আর কি? মাতৃকোষের 2 দফায় বিভাজিত হয়। প্রথমে কি হয়? প্রথমে হয় হ্রাস, পরেরটা কি হয়? সম বিভাজন। আর 4 নম্বরে প্রকরণে কি করে? এই প্রকার কোষ বিভাজন কি করে? প্রকরণে সাহায্য করে। প্রকরণে সাহায্য করে মানে আমাদের ভেরিয়েশন আনতে সাহায্য করে। আমাদের বংশের পর বংশ বা জেনারেশন আফটার জেনারেশন কি করে? ভেরিয়েশন আনতে সাহায্য করে। এবার আমরা কিভাবে কোষ বিভাজনটা হয় সেটা একটু দেখে নিই। এখানে একটা 2n মাতৃকোষ আছে, সেখান থেকে কি হবে? n আর n কি হয়ে যাচ্ছে? এই দুটো অপত্য কোষ। এটাকে কি বলছি আমি? হ্রাস বিভাজন। তারপরে এই n থেকে আবার কি হচ্ছে? সমবিভাজন হচ্ছে। কি হচ্ছে? তাহলে এখানে n n n n, তাহলে এখানে কি হচ্ছে? সমবিভাজন। দুটো প্রক্রিয়া হচ্ছে, হ্রাস বিভাজন ও সমবিভাজন। এবার এখন কি হচ্ছে? মাতৃকোষের থেকে যে অপত্য কোষ 4টি গ্যামেট বা এন সৃষ্টি হচ্ছে, এই জন্য কি বলা হয়? হ্রাস বিভাজন বলা হয়। আশা করি তোমরা মিউসিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো।